ইউক্রেনের 238টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাজ্য। ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনে নিহত বেড়েছে 40। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে 27 বছরের জন্য জেলে যেতে হবে। আদালতের রায় শুনেই ক্ষুব্ধ বন্ধু ট্রাম্প কি বললেন? ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আরব আমিরাত, রাষ্ট্রদূতকে তলব। ট্রাম্প ও মোদির মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা। হোটেলে আগুন, উন্মত্ত জনতার, অগ্নিগর্ভ নেপালে মৃত ভারতীয় মহিলা। ইসরায়েলি আগ্রাসন সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, পাকিস্তান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 238টি স্থির পাখা বিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 9টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়। শুক্রবার 12 সেপ্টেম্বর সংবাদ সংস্থা TASS এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারণ করেছে যুক্তরাজ্য। এই তালিকায় নতুন করে আরও 30টি নাম যুক্ত হয়েছে। সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে 70টি নতুন স্পেসিফিকেশন এবং 30টি নতুন নাম যুক্ত করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী 3 জন ব্যক্তির এবং 27টি আইনগত সত্তার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা ও আল জৌফ প্রদেশে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও 165 জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। শুক্রবার 12 সেপ্টেম্বর ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় কেবল সানাতেই নিহত হয়েছেন 38 জন এবং আহত হয়েছেন 147 জন। অন্যদিকে আল জৌফ প্রদেশে নিহত হয়েছেন 8 জন ও আহত হয়েছেন আরও 18 জন। মন্ত্রণালয়টি জানিয়েছে, ধ্বংসস্তূপে অনুসন্ধান অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে হতাহতদের মধ্যে রয়েছে 5 শিশু নিহত, 31 শিশু আহত, 11 নারী নিহত, 29 নারী আহত, 30 জন পুরুষ নিহত, 105 জন পুরুষ আহত। ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, বুধবার 10 সেপ্টেম্বর বিকেলে চালানো একাধিক হামলায় সানার আবাসিক ভবন, জনসেবামূলক স্থাপনা ও সংবাদ মাধ্যমের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে নাগরিক সুরক্ষা ও চিকিৎসা দল ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের দেহ উদ্ধার ও আহতদের জরুরি সেবা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র আল মায়াদিন। ডোনাল্ড ট্রাম্পের হুমকিও কাজে এলো না। অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করার অভিযোগে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সাজা দিল সে দেশের সুপ্রিম কোর্ট। বোলসোনারোকে দোষী সাব্যস্ত করে ব্রাজিলের সর্বোচ্চ আদালত জানিয়েছে 27 বছর 3 মাস জেলের ভিতরেই থাকতে হবে তাকে। অভ্যুত্থান ঘটানোয় অভিযুক্ত বোলসোনারো এতদিন গৃহবন্দী ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরেই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, এটা ব্রাজিলের জন্য ভালো হলো না। আরও এক ধাপ এগিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, এই অন্যায্য রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে আমেরিকা। তবে সেটা কি পদক্ষেপ তা স্পষ্ট করেননি তিনি। শুক্রবার 12 সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম KAN এর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যদিও সংযুক্ত আরব আমিরাত বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2020 সালে আব্রাহাম চুক্তির আওতায় প্রথম কোনো উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব আমিরাত। গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ারের ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। হামলার জেরে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে। ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ হামলার নিন্দা জানিয়েছে। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্বও। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেছেন, দোহায় হামলা কেবল কাতারের বিরুদ্ধেই নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধেই আক্রমণ। এমনকি ইসরায়েলি হামলার বিরুদ্ধে কাতারের যে কোনো পদক্ষেপে সহায়তা দেবেন বলেও জানিয়েছেন সৌদি যুবরাজ।
কাতারের সংহতি জানাতে দোহায় সফরে গেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করছে বলে জানিয়েছে কানাডা। মধ্যপ্রাচ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রুশ তেল কেনা নিয়ে ভারতকে একাধিকবার আক্রমণ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো। এবার তাকেই কাঠগড়ায় তুললেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার দাবি, একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে তিনি দুই রাষ্ট্রনায়কের মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিলেন। ঠিক কি বলেছেন তিনি? তার কথায়, আমি আশা করেছিলাম যে দুই রাষ্ট্রনেতা কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন, যেমন চীনের মোকাবিলা করা কিংবা এই শতাব্দীর বাকি সময় ধরে আমরা যে বিরাট হুমকির মুখোমুখি হচ্ছি সেটার মোকাবিলা করা। কিন্তু পিটার কেবলই ভারতের বাণিজ্য কৌশলকে কতটা অন্যায্য বলে মনে করেন সেটা নিয়ে কথা বলতে চাইছিলেন। আমি যদিও ব্যবসায়ীদের এমন করতে দেখেছি, বাণিজ্য বিষয়গুলিতে সর্বদা অভিযোগ থাকে, আসলে বিষয়বস্তুটাই তেমন। সম্প্রতি নয়াদিল্লির বিরুদ্ধে আজব অভিযোগ করতে দেখা গিয়েছিল নাবারোকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে আগে নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনেনি। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। ইউক্রেনীয়দের হত্যা করা বন্ধ করুন, আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন। দিন কয়েক আগে নাবারো বলেন, ভারতের রুশ তেলের দরকার নেই, কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত। তার মতে 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করলো, তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র 1% তেল কিনত রাশিয়া থেকে, কিন্তু বর্তমানে সেটা 35% গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আসলে ভারতের রুশ তেলের দরকার নেই, এখন ওরা মুনাফা লোটার ছক কষছে। ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত। ভারতকে শুল্কের মহারাজাও বলে তোপ দাগতে দেখা যায় তাকে। এবার নিজের দেশেই সমালোচিত হতে হলো তাকে। জন বোল্টনের দাবি, কোনো ঘরে নাবারোকে আটকে রাখলে নিজের সঙ্গেই ঝগড়া শুরু করে দেবেন তিনি। অগ্নিগর্ভ নেপালে এবার মৃত্যু হলো এক ভারতীয়র। জানা গিয়েছে, পশুপতিনাথ মন্দির দর্শন করতে নেপালে গিয়েছিলেন রাজেশ দেবী, কিন্তু কাঠমান্ডুর যে 5 তারা হোটেলে তিনি ছিলেন সেই হোটেলে আগুন ধরিয়ে দেয় জেনজির বিদ্রোহীরা। পালাতে গিয়ে 5 তালা থেকে লাফ দেন রাজেশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর অবস্থায়। চিকিৎসা চলাকালীনই রাজেশের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর সিং গোলা এবং তার স্ত্রী রাজেশ গত 7 সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিলেন, কিন্তু 9 সেপ্টেম্বর থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপালের জেনজির প্রতিবাদ। অন্যান্য বহু হোটেলের মতো রাজেশদের হোটেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে জানলার কাঁচ ভেঙে নিচে লাফিয়ে পড়েন সকলে। নিচে রাখা তোষক লক্ষ্য করেই সকলে লাফ দিচ্ছিলেন, কিন্তু লাফাতে গিয়ে পিছলে যান রাজেশ দেবী। বেকায়দায় পড়ে যান তিনি। রাজেশ দেবীর বড় ছেলে বিশাল জানান, জানলা দিয়ে লাফিয়ে পড়ে রামবীরের সামান্য চোট লাগে, কিন্তু রাজেশ গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসা চলাকালীনই 10 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। দীর্ঘ কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার ভারতে ফেরানো হয় রাজেশের দেহ। গোটা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বিশাল বলেন, দুদিন ধরে আমরা জানতেই পারিনি বাবা মা কোথায় রয়েছেন। অবশেষে এক রিলিফ ক্যাম্পে বাবার খোঁজ পেলে ততক্ষণে হাসপাতালে মায়ের মৃত্যু হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফেও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ বিশালের। উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া। এমন সিদ্ধান্তেই বেজয় খেপেছে নেপালের জেনজি। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। মন্ত্রীদের বাড়ি থেকে শুরু করে 5 তারা হোটেল সর্বত্র আগুন ধরিয়ে দেন জেনজির বিদ্রোহীরা। সেই বিক্ষোভের বলি হলেন এক ভারতীয়। কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ARY নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে দেখা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেন, হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা হয়েছে। এটি শান্তি প্রচেষ্টায় নিযুক্তদের ভূমিকা ও সুরক্ষার জন্য হুমকি। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। পাকিস্তান, আলজেরিয়া ও সোমালিয়ার অনুরোধে ডাকা এই বৈঠকটি দক্ষিণ কোরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তৃতায় আসিম ইফতিখার বলেন, পাকিস্তান অবৈধ ও উস্কানিমূলক ইসরায়েলি আগ্রাসনের কঠোরতম নিন্দা জানাচ্ছে। এটি ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বেপরোয়া ও উস্কানিমূলক আঘাত। তিনি আরও জানান, ইসরায়েলি হামলায় একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকের জীবনকে বিপন্ন করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করার ধারাবাহিক নকশারই অংশ। পাকিস্তানের পক্ষ থেকে কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয় এবং তাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদের আলোকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকারকে সমর্থন জানানো হয়। আসিম ইফতিখার আরও বলেন, ইসরায়েলের এ ধরনের দায়িত্বজ্ঞান শূন্য পদক্ষেপ তার আন্তর্জাতিক আইনকে উপেক্ষার সামগ্রিক প্রতিফলন। এটি অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। গাজায় নির্মম সামরিক অভিযান, সিরিয়া, লেবানন, ইরান ও ইয়েমেনে বারংবার সীমান্ত অতিক্রম করে হামলা, সবকিছুই জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে সংজ্ঞায়িত এ ধরনের আগ্রাসন বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে, আইনের শাসনকে দুর্বল করছে এবং দায় মুক্তির সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে, যা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।